শ্রেণীর শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৌরসা মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহর মেহেরবানিতে করোনা পরিস্থিতিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজকে আমাদের লেকচার 2, আমরা প্রথম লেকচারে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম অধ্যায় থেকে অনেকগুলো টপিকস আমরা জেনেছি। আজকে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ের লেকচার 2 তোমাদের সাথে উপস্থাপন করছি বা শেয়ার করছি। লেকচার 2-তে আমরা যে সকল বিষয়গুলো আলোচনা করব, প্রথম আলোচনার বিষয় হলো উৎপাদনের বিভিন্ন খাত। উৎপাদনের বিভিন্ন খাত। আমরা প্রথম অধ্যায়ে পড়েছি যে উৎপাদন বলতে কি বুঝি। উৎপাদন হলো সাধারণ অর্থে কোনো কিছু তৈরি বা সৃষ্টি করা। আমরা আরও বলতে পারি ভোগ, ব্যবহার বা বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাকে আমরা উৎপাদন বলতে পারি। অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াই হলো উৎপাদন। উৎপাদনের 3টি খাত রয়েছে। উৎপাদনের রয়েছে যথা এক নম্বর কৃষি খাত, 2 নম্বর শিল্প খাত, 3 নম্বর সেবা খাত। তাহলে আমরা উৎপাদনের কয়টি খাত পেলাম? উৎপাদনের আমরা 3টি খাত পেলাম। উৎপাদনের খাত পেয়েছি আমরা কয়টা? 3টা। প্রথম হলো কৃষি খাত, 2 নম্বর হলো শিল্প খাত, 3 নম্বর হলো সেবা খাত। তা আমরা প্রথমে আলোচনা করি যে কৃষি খাত কি। কৃষি খাতটা কি? উৎপাদনের সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কৃষি। উৎপাদনের যে খাত আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং শিল্পের কাঁচামালের যোগান দেয়, তাকে আমরা কৃষি খাত বলতে পারি। আমি আবার রিপিট করছি, উৎপাদনের যে খাত আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শিল্পের বিভিন্ন কাঁচামালের যোগান দেয়, তাকে আমরা কৃষি খাত বলে থাকি। যেমন চাল, ডাল, শাক, সবজি, ফলমূল প্রভৃতি, এগুলো আমাদের কৃষি খাত আমাদেরকে যোগান দিয়ে থাকে। তাছাড়া হাঁস, মুরগি, গবাদি পশু, মৎস্য চাষ
পশুপালন, এগুলো সবই আছে কৃষি খাতের অন্তর্ভুক্ত। আবার কৃষি হতে পাট, আখ, তুলা, গম, ভুট্টা প্রভৃতির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য তৈরি কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক শক্তিশালী দেশও এই কৃষির উপর নির্ভরশীল। বিশ্বের উৎপাদিত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় এই কৃষি খাত থেকে। তাহলে আমরা কৃষি খাত সম্পর্কে জানলাম। এরপর হচ্ছে শিল্প খাত। শিল্প খাতটা কি? বর্তমানে অধিকাংশই দেশে কৃষির পাশাপাশি শিল্প খাতকে গুরুত্বের সাথে দেখা শুরু করেছে। আধুনিকায়নের ফলে শিল্প আজ অগ্রগতি বেড়েছে। শিল্পের অগ্রগতি আজকে সর্বোচ্চ পর্যায়ে চলে যেতে যাচ্ছে। তাই আমরা বলতে পারি যে কাঁচামাল এবং অন্যান্য উপকরণ ব্যবহার করে প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্যে রূপগত উপযোগের সাথে সম্পৃক্ত খাতকে আমরা শিল্প খাত করব। আমি আবার রিপোর্ট করি, কাঁচামাল ও অন্য উপকরণের ব্যবহার করে প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্যে রূপগত উপযোগ সৃষ্টির সাথে সম্পৃক্ত খাতকে আমরা কি বলবো? শিল্প খাত। যেমন আমরা বলতে পারি যে কৃষি থেকে উৎপাদিত পাট শিল্পের কাঁচামাল হিসেবে সংগ্রহ করে আমরা পাটজাত অনেক দ্রব্য তৈরি করতে পারি। যেমন আমরা ব্যাগ, বস্তা, চট এগুলো আমরা তৈরি করতে পারি। আরও একটু বিষয় বলার হচ্ছে এখানে যে বিশেষ করে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর থেকে শিল্প খাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। কৃষি এবং শিল্পের যুগোত্তর উন্নয়নের কারণে এশিয়ার দেশ হয়েও চীন, জাপান, কোরিয়া দেশগুলো অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। বিগত বছরগুলোতেও আমাদের দেশে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহদায়তন শিল্পগুলো ব্যাপক প্রসার ঘটেছে। এর ফলে কি হয়েছে? আমাদের রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং আমদানির পরিমাণ কমে গিয়েছে। তাহলে আমরা শিল্প খাত কি এটা আমরা জানলাম। এরপরে আমরা জানবো যে সেবা খাত কি। বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুতমান বিকাশ হচ্ছে এই শিল্প খাত। উৎপাদনের যে খাত, কোনো ধরনের দৃশ্যমান পণ্য সামগ্রী উৎপাদন না করে এমন কিছু সুবিধা বা উপযোগ সৃষ্টি করে যা মানুষের জীবন ধারণকে আরো উন্নত করে, সুখ স্বাচ্ছন্দ্যময় করে, নিরাপদ করে, আরামদায়ক করে ও বৈচিত্র্য আনয়ন করে, সে খাতকে আমরা কি বলবো? সেবা খাত। আমি আবার একটু রিপিট করি, উৎপাদনের যে খাত, কোনো দৃশ্যমান পণ্য সামগ্রী উৎপাদন না করে পণ্যের বিভিন্ন ধরনের সুবিধা বা উপযোগ সৃষ্টি করে যা মানুষের জীবনকে আরো উন্নত করে, সুখ স্বাচ্ছন্দ্যময় করে, নিরাপদ রাখে, আরামদায়ক ও বৈচিত্র্যময় করে তোলে, তাকে আমরা সেবা খাত বলি। উদাহরণস্বরূপ এখানে আমরা বলতে পারি যে মেয়েদের পাশাপাশি আমাদের দেশে বর্তমানে ছেলেদেরও জেন্টস পার্লার খোলা হচ্ছে। বিনোদনের জন্য বিভিন্ন
পার্ক তৈরি হয়েছে, যেমন ফ্যান্টাসি কিংডম, যমুনা ফিউচার পার্ক, তারপরে নন্দন পার্ক, ড্রিম হলিডে পার্ক। বিনোদনের জন্য এই পার্কগুলো আরও অনেক পার্ক আছে যেগুলো তোমরা জানো। এছাড়াও আমরা বলতে পারি যে তথ্য ও প্রযুক্তির উন্নয়নের কারণে শিক্ষা এবং সেবামূলক খাতের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। তাহলে সেবা খাতটি আমরা আলোচনা করলাম। তাহলে উৎপাদনের কয়টি খাত রয়েছে? উৎপাদনের 3টি খাত রয়েছে। 3টি খাত কি কি? যথা কৃষি খাত, 2 শিল্প খাত, 3 সেবা খাত। তাহলে আমরা খাতগুলো সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারলাম। এরপরে আমার আলোচনার বিষয় হলো উৎপাদনের আওতা বা পরিধি। উৎপাদনের আওতা বা পরিধি। উৎপাদনের আওতা বলতে উৎপাদনের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে আমরা বুঝাই। উৎপাদনের আওতা বলতে এখানে উৎপাদনের সাথে যে সকল বিষয়গুলো জড়িত আছে বা সম্পৃক্ত আছে সে সকল বিষয়গুলোকে বোঝাবে। মানব সভ্যতার উন্নয়নের সাথে সাথে পণ্য উন্নয়নে বৈচিত্র্যতা লক্ষ্য করা গিয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলে রয়েছে কি? এই উৎপাদন। আমরা একটা কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে একটা দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা রাখতে গেলে অবশ্যই উৎপাদনের প্রয়োজন আছে। যে সকল বিষয়গুলো উৎপাদনের আওতাভুক্ত সেগুলো এখন আমরা আলোচনা করব। 1 নম্বরে কারখানার অবস্থান। 2 নম্বর বিন্যাস। 3 নম্বর পণ্য ডিজাইন। 4 নম্বর উপকরণ বন্টন। 5 নম্বর শিডিউলিং। 6 নম্বর উৎপাদন পরিকল্পনা নিয়ন্ত্রণ। 7 নম্বর উপকরণ সংগ্রহ। 8 নম্বর মজুদ নিয়ন্ত্রণ। 9
পদ্ধতি নির্বাচন, মান নিয়ন্ত্রণ, বায়ু, কারখানার পরিবেশ, উৎপাদন ক্ষমতা, প্রশিক্ষণ। তাহলে আমরা উৎপাদনের আওতা বা পরিধি, উৎপাদনের আওতা বা পরিধি, উৎপাদনের আওতা পর্যন্ত আওতাভুক্ত বিষয়গুলো কি কি আমরা এখন জেনে নিব। প্রথমে আছে কারখানার অবস্থান, 2 নম্বর আছে বিন্যাস, 3 নম্বর হচ্ছে পণ্য ডিজাইন, 4 নম্বরে পণ্য উপকরণ বন্টন, তারপরে শিডিউলিং, 6 নম্বরে উৎপাদনের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, 7 নম্বরে উপকরণ সংগ্রহ, 8 নম্বরে মজুত নিয়ন্ত্রণ, 9 নম্বরে হচ্ছে পদ্ধতি নির্বাচন, 10 নম্বরে যন্ত্রপাতি নির্বাচন ও রক্ষণাবেক্ষণ, 11 নম্বরে মান নিয়ন্ত্রণ, 12 নম্বরে কারখানার পরিবেশ, 13 নম্বরে উৎপাদন ক্ষমতা, আর লাস্ট পয়েন্ট হচ্ছে প্রশিক্ষণ। আমাদের এই অনেকগুলো বিষয় বিবেচনা করে আমাদের উৎপাদন কার্য পরিচালনা করতে হয়। প্রথমে আসেন কারখানা অবস্থান। পণ্য উৎপাদনের জন্য আমাদের কি দরকার? পণ্য উৎপাদনের জন্য আমাদের স্থান দরকার, আর এই স্থান অনেকগুলো অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয় বিবেচনা করে আমাদেরকে পণ্যের উৎপাদনের স্থানকে নির্বাচন করতে হয়, যেমন কারখানা, তারপর অফিস, তারপরে কারখানা, অফিস, উৎপাদন স্থান, এগুলোকে আমাদেরকে নির্বাচন করে আমাদের উৎপাদন কার্য পরিচালনা করতে হয়। সেটা আমরা কিভাবে করব? কারখানার অবস্থান নির্ধারণের মাধ্যমে। এরপর আছে বিন্যাস। বিন্যাস অর্থ হলো সাজানো, কোনো কিছু সাজানো। আমরা উৎপাদনের ক্ষেত্রে আমরা সাজাবো, অবশ্যই কি সাজাবো? যন্ত্রপাতি, বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়া আমরা সাজাবো। যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে আমরা যন্ত্রপাতি এবং প্রক্রিয়াকে সাজাতে পারি, তাহলে শ্রমিকদের চলাচলের সুবিধা হবে। একটা প্রক্রিয়া থেকে কাঁচামাল অন্য প্রক্রিয়ায় সহজে আমরা দিতে পারবো এবং চলাচলের সুবিধা হবে। সেজন্য আমাদের বিন্যাস অবশ্যই প্রয়োজন, আর বিন্যাসটা অবশ্যই আমাদের উৎপাদনের আওতাভুক্ত বিষয়। এরপর হচ্ছে পণ্য ডিজাইন। পণ্য উৎপাদনের আগে আমি কোন ধরনের পণ্য তৈরি করব, সেটা অবশ্যই আমাকে ডিজাইন করতে হবে, আর এই পণ্যের ডিজাইন করা হলো উৎপাদনের আওতাভুক্ত। পণ্যটাকে যদি আমি সুন্দর আকর্ষণীয় করতে পারি, তাহলে ক্রেতাদের
চাহিদা পূরণ করতে পারবো এবং ক্রেতারা কীভাবে ওই পণ্যের উপর আকর্ষিত হবে। এরপরে আমরা পণ্যের উপকরণ বন্টন। একটা পণ্য তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের উপকরণের প্রয়োজন হয়, যেমন কাঁচামালের দরকার হবে, শ্রমিক দরকার হবে, যন্ত্রপাতির দরকার হবে। এগুলোকে আমরা কিভাবে বন্টন করলে সুষ্ঠুভাবে একটা উৎপাদন কার্য সম্পন্ন করা সম্ভব হবে সেই বিষয়টা হলো উৎপাদনের আওতাভুক্ত। এরপর হচ্ছে শিডিউলিং। শিডিউলিং অর্থ হচ্ছে সময় নির্ধারণ করা। কোন প্রক্রিয়ায় কোন পণ্য কতটুকু সময় থাকবে, কখন কিভাবে উৎপাদন করতে হবে, কত সময় ধরে একটা পণ্য উৎপাদনের টাইম নিবে, এই সময়গুলো সবগুলো এই শিডিউলিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে এবং এই শিডিউলিংয়ের বিষয়টা উৎপাদনের আওতাভুক্ত। এরপর হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। খালি উৎপাদন পরিকল্পনা করলে হবে না, উৎপাদন করতে গেলে প্রথমে আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী পণ্যটা যে উৎপাদন হচ্ছে বা পণ্যটা উৎপাদন হবে সেটাও আমাদেরকে নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। আর এটা আমরা কিভাবে জানতে পারবো যে উৎপাদন পরিকল্পনা গঠন করার পরে আমরা সে অনুযায়ী পণ্যটাকে কি করব, আমরা উৎপাদন করব। পরিকল্পনা অনুযায়ী মান ঠিক আছে কিনা সেগুলোকে আবার নিয়ন্ত্রণের ব্যবস্থা করব। আর যদি নিয়ন্ত্রণ না থাকে, উৎপাদনের ক্ষেত্রে যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে পণ্যটা সঠিকভাবে উৎপাদিত হবে না, বিশৃঙ্খলা উৎপাদনের ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এরপরে উপকরণ সংগ্রহ। পণ্য উৎপাদন করতে গেলে আমাদেরকে অনেকগুলো উপকরণ সংগ্রহ করতে হবে, যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রমিক, মূলধনেরও সংগ্রহের বিষয় আছে। এই সবগুলো মিলাই হচ্ছে উৎপাদনের উপকরণ সংরক্ষণ। ভূমি, শ্রম, মূলধন উৎপাদনের উপকরণে আমরা প্রথম লেকচারে পড়ে এসেছি। উৎপাদনের উপকরণ 4টি, কি কি? ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। এই 4টি উপকরণ একত্রিত করে আমাদেরকে কিন্তু পণ্য উৎপাদন কার্য পরিচালনা করতে হয়। এরপর আছে মজুদ নিয়ন্ত্রণ। মজুদ নিয়ন্ত্রণ, পণ্য শুধু উৎপাদন করলে হবে না, এর কতটুকু পরিমাণ কাঁচামাল আমার পণ্য উৎপাদনের জন্য মজুদ করতে হবে, কি পরিমাণ আমার উৎপাদন মজুদ রাখলে আমার পণ্যটা উৎপাদন করতে কাঁচামালের অভাব হবে না, এগুলো বিষয় উৎপাদনের আওতাভুক্ত। এগুলোকে অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত মজুদ রাখতে হবে, যা আমাদের উৎপাদন কাজকে সঠিকভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। এরপর হচ্ছে পদ্ধতি নির্বাচন। অনেকগুলো পদ্ধতিতে পণ্য উৎপাদন করা যেতে পারে। কতগুলো পদ্ধতি নির্বাচন করে তার থেকে সবচেয়ে কম ব্যয়ে কোন পদ্ধতিতে উৎপাদন করলে আমার উৎপাদন ব্যয়টা কম হবে, মানটা ঠিক থাকবে, আমরা সেই পদ্ধতিটা বিবেচনা করেই আমরা উৎপাদন কার্য পরিচালনা করব। আর এই পদ্ধতি নির্বাচনের বিষয়টা অবশ্যই উৎপাদনের আওতাভুক্ত। এরপর আছে যন্ত্রপাতি নির্বাচন ও রক্ষণাবেক্ষণ। আমি কোন যন্ত্রপাতির মাধ্যমে আমার এই পণ্যটা উৎপাদন করব সেটা সংগ্রহ করতে হবে এবং শুধুমাত্র সংগ্রহ করে পণ্য উৎপাদন করতে হবে না, সেটাকে আমার মেরামত রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। আর এই বিষয়গুলো উৎপাদনের আওতাভুক্ত বিষয়। এরপর হচ্ছে মান নিয়ন্ত্রণ। যখন আমি পণ্য উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করব তখন একটা পণ্যের নির্দিষ্ট মান আমাকে নির্ধারণ করতে হবে। এই নির্দিষ্ট মান অনুযায়ী আমার পণ্যটা তৈরি হচ্ছে কিনা সেটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ যদি পণ্যের না থাকে তাহলে আমার পণ্যের বাজার হারাতে পারি, ক্রেতা নষ্ট হয়ে যেতে পারে। পণ্যের মান যদি ভালো না হয় তাহলে ক্রেতা আমার পণ্যটা কিনবে না বাজার থেকে, সেহেতু মান নিয়ন্ত্রণের বিষয়টাও উৎপাদনের আওতাভুক্ত। এরপর হচ্ছে কারখানার পরিবেশ। পণ্য উৎপাদন করতে গেলে অবশ্যই কারখানার পরিবেশটা ভালো হতে হবে। আলো, বাতাস
স্যাঁতসেঁতে জায়গা না হয়, তারপরে কর্মপরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, যেখানে কর্মীরা তাদের স্বাস্থ্যসম্মতভাবে পণ্য উৎপাদন করার সুযোগ পেয়ে থাকে। এই বিষয়টাও আমাদের উৎপাদনের আওতাভুক্ত। এরপর হচ্ছে উৎপাদন ক্ষমতা। পণ্য উৎপাদন করতে গেলে অবশ্যই মেশিনের একটা ক্ষমতা থাকবে, শ্রমিকদের একটা ক্ষমতা থাকবে, আমার কারখানার একটা ক্ষমতা থাকবে। এই ক্ষমতা অনুযায়ী আমি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা ব্যবহার করে আমি সর্বোচ্চ উৎপাদন যাতে করতে পারি সে বিষয়টাও উৎপাদনের আওতাভুক্ত। এবং শুধু সর্বোচ্চ ক্ষমতা দিয়েও সর্বোচ্চ উৎপাদন করলে হবে না, যাতে ওখান থেকে আমার উৎপাদন ব্যয়টাও কম হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সর্বশেষ হচ্ছে প্রশিক্ষণ। একটা পণ্য উৎপাদন করতে গেলে কর্মীদের অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন আছে। একজন দক্ষ কর্মী যত সহজে একটা পণ্য তৈরি করতে পারবে, যত কম সময়ে যত কম ব্যয়ে পণ্য তৈরি করতে পারবে, একজন অদক্ষ কর্মী কখনোই সেভাবে সময় কম ব্যয় করে খরচ কমায় কখনোই উৎপাদন করতে পারবে না। এই জন্য কর্মীদের দক্ষতা অর্জনের জন্য অবশ্যই আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আর এই প্রশিক্ষণের বিষয়টা অবশ্যই উৎপাদনের আওতাভুক্ত বিষয়। তাহলে আমরা উৎপাদনের আওতা বা পরিধি সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। অনেকগুলো বিষয় আছে, 14টা বিষয় আমি এখানে আলোচনা করেছি। এই বিষয়গুলো যথাযথ বিবেচনা করে আমাদের উৎপাদন কার্য পরিচালনা করলে আমরা সেই উৎপাদন কাজটা সফলভাবে করতে সক্ষম হব। এর পরবর্তী আলোচনার বিষয় হলো উৎপাদনের গুরুত্ব। আমার পরবর্তী আলোচনার বিষয় হলো উৎপাদনের গুরুত্ব। কেন আমরা উৎপাদন করব? উৎপাদন কেন আমাদের জন্য প্রয়োজন? বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ডই পরিচালিত হয় উৎপাদনকে কেন্দ্র করে। উৎপাদন বৃদ্ধি পেলে অর্থনীতির চাকা কি হয়? অর্থনীতির চাকা চাঙ্গা হয়ে ওঠে। ব্যক্তিগত এবং সামাজিক জীবনেও উৎপাদনের গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র উৎপাদনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত জীবনেও প্রয়োজন, আবার সামাজিক জীবনেও প্রয়োজন রয়েছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা উৎপাদনের গুরুত্ব আলোচনা করতে পারি। ক নম্বরে আছে অর্থনৈতিক গুরুত্ব। ক নম্বরে আছে সামাজিক গুরুত্ব। এই দুটো দৃষ্টিকোণ থেকে আমরা উৎপাদনের গুরুত্ব আলোচনা করতে পারি। অর্থনৈতিক গুরুত্বের প্রথমে আমরা বলতে পারি যে চাহিদা পূরণ। দুই নম্বরে হচ্ছে লক্ষ্য অর্জন। ব্যবসায়ের অস্তিত্ব।
4 নম্বর আছে প্রতিযোগিতামূলক সুবিধা। 5 নম্বরে ক্রেতা সন্তুষ্টি। 6 নম্বরে উপযোগ সৃষ্টি। 7 নম্বরে হচ্ছে আয় বৃদ্ধি। 8 নম্বরে রপ্তানি বৃদ্ধি। 9 নম্বরে বৈদেশিক মুদ্রা সঞ্চয়। বিদেশি মুদ্রা সঞ্চয়। সামাজিক গুরুত্বের ভিতরে রয়েছে 1 নম্বরে কর্মসংস্থান। 2 নম্বরে অর্থনৈতিক উন্নয়ন। 3 নম্বরে জীবন। 4 নম্বরে উদ্ভাবনের সম্ভাবনা। 4 উৎপাদনের গুরুত্ব আলোচনা করতে গেলে আমাদের 2টা দিক অবশ্যই বিবেচনায় আনতে হবে। একটা হলো অর্থনৈতিক গুরুত্ব আর একটা হলো সামাজিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বের ভিতরে প্রথমে আছে চাহিদা পূরণ। মানুষের চাহিদা অপরিসীম, মানুষের চাহিদার কোনো শেষ নেই। একটা চাহিদা পূরণ হলে আরেকটা চাহিদার সামনে এসে উপস্থিত হয়ে যায়। হ্যাঁ, নিত্য প্রযুক্তির উন্নয়নের কারণে আমাদের নিত্য নতুন চাহিদা আগমন হচ্ছে। আর একমাত্র উৎপাদনের মাধ্যমেই আমরা কি করতে পারি, মানুষের এই চাহিদাকে আমরা পূরণ করতে পারি। এই জন্য উৎপাদন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে লক্ষ্য অর্জন। একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। আর এই মুনাফাটা অর্জন কিভাবে হবে? উৎপাদন বৃদ্ধি করে বিক্রয়ের মাধ্যমে আমাদের মুনাফাটা বৃদ্ধি করতে হবে। ফলে আমাদের প্রতিষ্ঠানের যে লক্ষ্যমাত্রা, যে লক্ষ্য, মূল লক্ষ্য, উদ্দেশ্য অর্জন বা মুনাফা অর্জন, সেটা আমাদের অর্জিত হবে। এরপর আছে ব্যবসায়িক অস্তিত্ব। ব্যবসা করতে গেলে তো অবশ্যই উৎপাদনের প্রয়োজন। আর এই উৎপাদন না হলে ব্যবসায়ের অস্তিত্বেরই তো কোনো প্রশ্নই আসে না। উৎপাদন হলে বিক্রয়ের মাধ্যমে আমরা পণ্যটাকে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করতে পারি। আর এই মুনাফা অর্জনের ফলে আমাদের কি করে একটা ব্যবসায়ের অস্তিত্ব রক্ষা পেয়ে থাকে। এরপর হচ্ছে প্রতিযোগিতামূলক সুবিধা। উৎপাদনের মাধ্যমে আমরা কি করতে পারি? প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করতে পারি। যেমন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা যদি কম মূল্যে উৎপাদন ব্যয় করতে পারি, উৎপাদন করতে পারি, তাহলে উৎপাদন ব্যয়টা আমাদের কমে আসবে। অন্য প্রতিষ্ঠানের সাথে আমি প্রতিযোগিতামূলক সুবিধাটা অর্জন করতে পারবো। এরপর হচ্ছে ক্রেতা সন্তুষ্টি।
আমি যদি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ব্যয়টা কম রেখে মানটা যদি ভালো করি, মানটা ভালো করা মানেই আমি ক্রেতাকে সন্তুষ্ট করতে পারলাম। অল্প ব্যয়ে যদি আমি মানসম্পন্ন পণ্য ক্রেতাদের হাতে তুলে দিতে পারি, তাহলে কি হবে, বা সরবরাহ করতে পারি, তাহলে আমার ক্রেতা অবশ্যই সন্তুষ্ট হবে। এরপর হচ্ছে উপযোগ সৃষ্টি। আমরা জানি উৎপাদন নতুন নতুন উপযোগ সৃষ্টি করে থাকে পণ্যের। আর উপযোগটা বলতে আমরা কি বুঝি, আমরা প্রথম অধ্যায়ে পড়ে এসেছি, তারপরে আর একটু বলি। উপযোগ হলো পণ্যের মধ্যে বিদ্যমান বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। এরপর হচ্ছে আয় বৃদ্ধি। উৎপাদনের ফলে আমরা পণ্য উৎপাদনটা বৃদ্ধি করে বিক্রয়ের মাধ্যমে আমরা আমাদের আয়কে বৃদ্ধি করতে পারি। এরপর হচ্ছে রপ্তানি বৃদ্ধি। আমাদের অর্থনৈতিক গুরুত্বের ভিতরে রপ্তানি বৃদ্ধি একটা বিষয় আছে। আমাদের উৎপাদন বৃদ্ধি পেলে আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি বৃদ্ধি করতে পারি। এরপর হচ্ছে বৈদেশিক মুদ্রা। প্রত্যেকটি দেশকে কিছু না কিছু পণ্য আমদানি করতে হয় দেশ পরিচালনার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যদি আমাদের দেশে উৎপাদন করে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা অনেকটা সঞ্চয় হয়ে যাবে। এরপরে আমরা বলবো সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্বের ভিতরে হচ্ছে কর্মসংস্থান। উৎপাদন করতে গেলে অবশ্যই একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। উৎপাদনের সাথে জড়িত বিক্রয় কাজেও আমাদের কর্মীদেরকে বা আমাদের কর্মসংস্থানের বিষয়টাও জড়িত রয়েছে। এরপর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। উৎপাদন অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করে তোলে, অর্থনৈতিক উন্নয়নের চাকাকে চাঙ্গা করে তোলে। উৎপাদন যত বেশি হবে, আমরা বিক্রয় বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ততটা ত্বরান্বিত করতে পারব। জীবনযাত্রার মান উন্নয়ন। উৎপাদনের মাধ্যমে আমরা নিত্য নতুন পণ্য ভোগ করে আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে পারি। উদ্ভাবনের সম্ভাবনা। প্রতিনিয়তই বিজ্ঞানীরা নতুন নতুন পণ্য গবেষণার মাধ্যমে আবিষ্কার করছে, উদ্ভাবন করছে। ফলে আজকে আমরা অনেক উন্নত মানের পণ্য ব্যবহার করতে পারছি। যেমন আমরা আগে বাটন ফোন ইউজ করতাম, এখন আমরা স্মার্টফোন ইউজ করে এখানে অনেক অপশন এখানে আছে, ক্যামেরা, টাইম, তারপর ভিডিও কল, অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। এগুলোই আমাদের উদ্ভাবনের ফল। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা লেকচার 2 সমাপ্ত করেছি। আগামী ক্লাসে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।